নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে আমি জুলিয়া জানাই স্বাগত। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ এবং বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের পছন্দ মতোই, আপনাদের অনুরোধ মতোই আমি বিগত কয়েকটি পর্ব ধরে শোনাবার চেষ্টা করছি বিখ্যাত বাংলা সাহিত্যের কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টিপ্রদীপ। আপনারা আগের পর্বগুলিতে শুনেছেন এই দৃষ্টিপ্রদীপের জিতু মাঝে মাঝে কেমন তার মনের খেই হারিয়ে ফেলে। এই খেই হারিয়ে ফেলে সে অন্যের অদৃশ্য নানা দৃশ্য আবার দেখে। মৃত ব্যক্তির সঙ্গে তার কথাবার্তা হয়। এক কথায় তার আধ্যাত্ম দৃষ্টির টর্চ যেন মাঝে মাঝে হঠাৎ জ্বলে ওঠে। এই রকম বলেই বোধহয় এই বইটির নাম তিনি দিয়েছেন দৃষ্টিপ্রদীপ। আমরা শুনেছি আগের পর্বগুলিতে কিভাবে ছোটবেলাকার জীবন কাটিয়ে পাহাড়ি অঞ্চলে থেকে চলে আসতে হয় তার জ্যাঠামশাই, জেঠিমা, কাকা এনাদের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করতে হয়, যারা নাকি তাকে একেবারেই পছন্দ করতো না। বিশেষত বাবার মৃত্যুর পর একটু একটু করে তাদের জীবনের দুর্যোগ ঘনিয়ে আসে। তারপর আস্তে আস্তে সেই দুর্যোগ কাটিয়ে যখন কলেজে ভর্তি হয়, তারপর আবার একটা অন্য রকম জীবনে পদার্পণ করে জিতু। আজকে শুরু করব নবম পর্ব। যখন শ্রীরামপুরে থাকার পর ছুটিতে সে বাড়িতে আসে নিজের গ্রাম আটঘরাতে, সেখানে তার বোন সীতার জন্য সাবান নিয়ে আসে, কারণ সীতা একটু শৌখিন প্রকৃতির ছিল। সাবান পেয়েই সে খুব খুশি হয়ে বলে, আমার সাবান না আধখানা হয়ে গেছিল, ভীষণ ভালো হয়েছে সাবানটা এনে। একখানা সানলাইট সাবান বাজার থেকে এনে আধখানা হয়ে গেছে, সেটা সে দেখিয়েছিল। কথা বলতে বলতে সে দেখে যে তার বোন সীতার পুরনো অভ্যেস এখনো যায়নি। কথার ফাঁকে ফাঁকে মাথায় হাত দিয়ে খোপাটা দেখে ঠিক আছে কিনা। লম্বা ঢ্যাঙা চওড়া নকশাপার কাপড় পরনে, খোপার ধরনও সেকেলে টাইপের। আজকাল শহরে দেখে এসেছে এরকম খোপা কেউ বাঁধেই না, উঠে গেছে। ও ধরনের কাপড় পরলে সেখানে লোকে হাসবে, কিন্তু বেচারি সীতা লেখাপড়া শিখবার, বই পড়বার কত আগ্রহ ছিল, অথচ এই পাড়া গায়ে পরের বাড়ি দাসীবৃত্তি করেই তো তার জীবন কেটে গেল। না হলো লেখাপড়া শেখা, না হলো কোনো স্বাদ মেটানো। অথচ ওর বুদ্ধি ছিল কিন্তু চমৎকার। মিশনারি মেয়েরা কত প্রশংসা করত, মিস মর্টনও কত বলে গেছে, কিন্তু কি হলো ওর? এখন সেই কতকাল আগেকার পুরনো বইগুলোই সে বারবার পড়ে। কিছুই শেখেনি, কিছুই দেখেনি। সীতা বলল,
দাদা, পাশ করেছো? পাশের খবর এখনো বেরোয়নি। পাস তো করবো ঠিকই। পাশ হলে আমায় জানিও দাদা, আমি তোমাকে একটা জিনিস না প্রাইজ দেব। কি জিনিস রে? একটা মানি ব্যাগ, লাল উল দিয়ে বুনছি। তোমার জন্য একটা বানাচ্ছি, আর একটা বড়দার জন্য। তোমারটায় না তোমার নাম লিখে দেব, মিস মর্টন আমাদের দিত যেমন প্রাইজ, সেই রকম, তাই না বলো? মিস মর্টনকে তোর মনে আছে সীতা? তুই তো তখন কত ছোট ছিলিস। খুব মনে আছে। তার দেওয়া জিনিস আমার বাক্সে এখনও আছে। দেখলেই তার কথা আমার মনে পড়ে। জ্যাঠামশাই আমায় ডেকে বললেন, জিতু, শোনো, এখন তুমি বড় হয়েছ, তোমার সঙ্গে পরামর্শ করে কাজ করাই ভালো। সীতার তো এখন বিয়ে না দিলেই নয়। ওর তো 15-16 বছর বয়স হয়ে গেল। আর কতদিন ঘরে রাখবো? কিন্তু এদিকে তো টাকা কড়ির খরচ অনেক, কে করবে? আজকাল তো ভদ্রলোকের ঘরে বিয়ে দিতে গেলে টাকার দরকার হয়, আর আমরা ভদ্রলোক, তা পয়সা তো অনেক লাগবে। তুমি তো দেখে এসেছো শহরের হালচাল। তা আমি এক জায়গায় ঠিক করেছি, বুঝলে। পাত্রটির বাপ আমার এখানে এসেছিল। জমি জমা আছে, চাষাবাসা গেরস্ত, খেতে পড়তে কষ্ট হবে না। আখের চাষই আছে প্রায় ওরকম 20-22 বিঘে। পাত্রটি চাষবাস দেখে, রং একটু কালো, তা হোক গে, পুরুষ মানুষের আবার রঙে কি এসে যায়। তবে বংশ ভালো। আমাদের পণ্ডিতের যে বংশ ছিল আগে, সেরকমই, অর্থাৎ কামদেব পণ্ডিত যে, তারই সন্তান। তবে 3 পুরুষ ভঙ্গ হয়েছে, আমাদেরই এখন স্বঘর। আমি বললাম, লেখাপড়া কদ্দূর করেছে সে? লেখাপড়া কি আর MA BA পাশ করেছে নাকি? তবে বাংলা ছাত্রবৃত্তি সেই পর্যন্ত পড়েছে, দিব্যি হাতের লেখা। হ্যাঁ, একটা কথা ভুলে যাচ্ছি, অল্পদিন হলো পাত্রটির প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে। তবে সে এমন কিছু নয়, বয়স তো কমই। একটা বোধহয় ছেলে আছে ও পক্ষের, এই আর কি। ছাত্রবৃত্তির কথায় আমার মতিলালের উটের কবিতাটা মনে পড়ল। আমি বললাম, আচ্ছা, আমি আমি ভেবে দেখব জ্যাঠামশাই। লেখাপড়া জানে না, আর তাতে আবার দোজ পড়ে, এতে বিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমার মনটা একটু সায় দিচ্ছে না। সীতার মতো মেয়ে, আপনি বলুন না জ্যাঠামশাই, এটা কি ভালো? জ্যাঠামশাই নিজের কথার প্রতিবাদ সহ্য করতে পারেন না। তিনি এই অঞ্চলের মানী ব্যক্তি। আগের চেয়ে বিষয় আসা টাকা কড়ি এখন তার অনেক বেশি। এদিকে সব লোক তাকে খাতির করে চলে, কেনই বা তিনি প্রতিবাদ সহ্য করবেন? সে জানে এই গায়ে রাম বারুজ্যের ব্যাপার। রাম বারুজ্যে কী জন্য রাত্রে আফিন খেয়ে শুয়েছিল, সকালে উঠে খবর পায়, সেই কারণে জ্যাঠামশাই গেলেন। জ্যাঠামশাই গিয়ে কড়া সুরে বললেন, কি হয়েছে রাম? রাম বারুজ্যে তখন কথা বলতে পারছে না, জ্যাঠামশাইয়ের কথার উত্তর সে দিতে পারল না। জ্যাঠামশাই ভাবলেন, বারুজ্যে বোধহয় তার অসম্মান দেখি ইচ্ছা করেই কথার উত্তর দিচ্ছে না। বললেন, ভালো করে কথার উত্তর দাও। কার সামনে কথা বলছো জানো না তুমি? সঙ্গের সব লোক বলল, হ্যাঁ হ্যাঁ কর্তা, যা বলেছেন, জবাব দাও, ওর কথা জবাব দাও। কিন্তু রাম বারুজ্যে জ্যাঠামশায়ের চোখ রাঙানির চৌহদ্দি পার হয়ে গেল। ঘণ্টা 2-1-এর মধ্যেই কী জন্য সে আফিন খেয়েছিল কিন্তু কেউ জানে না। তার মৃত্যুর পরে জ্যাঠামশাই তার ভিটে মাটি বিক্রি করে নিয়ে নিলেন। তার বিধবা স্ত্রী নাবালক একটি মাত্র মেয়ের হাত ধরে ভাইদের দৌড়ে গিয়ে পড়ল। আমি যেবার ম্যাট্রিক দিই সেই বছরের কথা এটা।
আমার কথার উত্তরে জ্যাঠামশাই আমায় অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিলেন। আমাদের নাকি এদিক নেই ওদিক আছে, রাজা মহারাজাদের ঘরে বোনের বিয়ে দেবার নাকি ইচ্ছা আমার, ইচ্ছা থাকলেই তো হয় না, পয়সাও লাগে, আমাকে বলে মনে করিয়ে দিলেন। 15-16 বছরের মেয়ে গ্রামের সেই সময়কার সমাজে ব্যবস্থার মধ্যে নাকি আর রাখা যাবে না ঘরে। তাছাড়া তিনি কথা দিয়ে ফেলেছেন নাকি, তার কথার মূল্য তো রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা আমাকে অনেক শোনালেন। জ্যাঠামশাইদের বাড়ির জীবনযাত্রার ধারা সেই পুরনো দিনের মতোই চলছে। এখানে এলেই বুঝি এদের মন নানা দিক থেকে কতভাবে শৃঙ্খলিত। বাড়িতে এতটা জমি রয়েছে, ঠাকুর পুজোর উপযোগী ছোট্ট একখানা গাঁদা আর করবী ফুলের বাগান ছাড়া আর কোথাও একটা ফুলের গাছ নেই। উঠোনের কোন জায়গায় কোথায় কি পুঁতবে কিচ্ছু জানে না, একটু সবুজ রাখবে না কোথাও। মেজো কাকার কাজ হচ্ছে এতটুকু কোথাও ঘাস গজালে তক্ষণি নিজের হাতে উপড়ে ফেলে দেবেন। প্রকাণ্ড উঠোন, চাঁচা ছোলা, সাদা মাটি বার করা, সবুজের লেশ মাত্র নেই। বলে দেখেছি এরা কিচ্ছু বোঝে না। সামনের উঠোনটা লাউ মাচা করে রেখে দিয়েছে, পুঁই মাচায় ভরা। প্রত্যেক জায়গাতেই তরকারি লাগিয়েছে, নয়তো মানকচুর ঝাড়। একদিন জ্যাঠামশাইয়ের ছেলে হারুদাকে বললাম, আমি শ্রীরামপুর থেকে ভালো মরশুমি বীজ এনে দেব। আর একটা রকম লতা আছে আমাদের কলেজে, চমৎকার নীল ফুল ফোটে, বাড়ির সামনেটা বাগান করো আর চণ্ডী মণ্ডপের চালে সেই লতা উঠিয়ে দাও। হারুদা বলল, হ্যাঁ, তোমার যেমন বুদ্ধি, ফুল গাছে কি দুধ দেবে নাকি? মিছিমিছি জায়গা জুড়ে কি লাভ? চণ্ডী মণ্ডপের চালে ফি বছর 30-40 খানা চাল কুমড়ো হয়, জানিস তা? অর্থাৎ আহারের আয়োজন হলেই হলো, আর কিছু দরকার নেই ওদের। মেজো কাকার ঘরে একদিন শুয়েছিলাম, কাকিমা এখানে নেই। মেজো কাকার আবার একলা শুতে ভয় হয়, তাই আমাকে শুতে বলেছিলেন। সারাদিন গরমের পরে অনেক রাত্রে এক পশলা বৃষ্টি হলো, কি সুন্দর ভিজে মাটির গন্ধ আসতে লাগলো। মেজো কাকাকে দেখি তাড়াতাড়ি করে জানলা বন্ধ করছেন। আমি বললাম, বন্ধ করছেন কেন মেজো কাকা? বেশ ভিজে হাওয়া সুন্দর একটা আসছে তো, থাক না। মেজো কাকা বললেন, হুম, ঠান্ডা লাগবে, শেষ রাতের বৃষ্টির হাওয়া বড় খারাপ, কাল সর্দি ধরবে। আমার ধাত আবার বড্ড বেশি সর্দি, বুঝলি। দুপুরে সীতার সম্বন্ধে মাকে বললাম। মায়ের ইচ্ছে নয় ওখানে সীতার বিয়ে দেওয়া, তবে মা নিরুপায়, এ বাড়িতে তার কোনো কথা খাটে না। আমি বললাম, আমি কোথাও চাকরি খুঁজে নিই মা, সীতার বিয়ে নিয়ে তুমি ভেবো না, আমি ওর বিয়ে দেব। মা বললেন, শোনো কথা ছেলের, তুই লেখাপড়া ছেড়ে এখন করবি কি? তোদের মুখের দিকে চেয়ে এখানে কষ্ট করে পড়ে থাকি, নিতুর তো কিছু হলো না, তুই বিয়েটা অন্তত পাশ কর, সীতার কপালে যা থাকে হবে। তুই এখন চাকরিতে কত আর টাকা পাবি যে সীতার বিয়ে দিবি বল? মাঝে পড়ে তোর পড়াটাই নষ্ট হয়ে যাবে। আর শোন, এ নিয়ে কোনো কথা যেন বলিস না কারোর সঙ্গে, তোর জ্যাঠাইমা শুনতে পেলে না আর রক্ষে রাখবে না রে। মা এত ভয় করেও কি যে পান জানি না। প্রথম জীবনে কোনো কষ্ট পাননি, তারপর চা বাগান থেকে এসে দুঃখের মধ্যে পড়ে তিনি যেন কেমন ভীতু হয়ে উঠেছেন। সদাই ওর ভয় থাকে, জ্যাঠাইমা ওদের দুজনকে এ বাড়িতে জায়গা না দিতে চাইলে কি হবে তখন? আমার লেখাপড়া না হয়, সীতার বিয়ে না দিয়ে দাদা তো অন্য জায়গায় চলে গেছে, মা কী করে থাকবে তাহলে? এই সব ভেবে ভীষণ ভয় পান। সীতাকে জলে ফেলে দিতে তো পারবো না, মা যাই বলুক না কেন। জ্যাঠামশাইদের বাড়িতে বেশিক্ষণ আমার থাকতে কেমন যেন হাঁপ লাগে। গাঁয়ের বাইরে নির্জন মাঠে গিয়ে বসে আমি সীতার সম্বন্ধে কি করা যায় তাই ভাবি।
কিন্তু হঠাৎ কেমন যেন অন্য চিন্তা এসে পড়ে। এই রৌদ্রলোকিত দুপুরে একা বসে আমার অনেক কথা মনে পড়ে। মন থেকে দূর করতে পারি না আমি সেসব কথা। পিছনের অন্ধ জনতা জানে কি করে গ্যালিলির সমুদ্রে নোনা জলে দুকুল ছাপিয়ে মাঝে মাঝে যে তরঙ্গ ওঠায় তাও তুচ্ছ হয়ে যাবে এই বৃহত্তর তুফানের কাছে। আমি যেন হঠাৎ আবার কোথায় চলে যাই। সেখানে নদী, মাঠ, বন সবই আছে, কিন্তু সবাই যেন কেমন যেন ঝাড় লণ্ঠনে কাচের মধ্যে দিয়ে যেন আমি সব দেখছি, পরিষ্কার কিছু দেখতে পাচ্ছি না। রাত কি দিন ঠিক বুঝতে পারলাম না। মাথার ওপরকার আকাশে তারা নেই, অথচ সূর্যাস্ত দেখলাম না আকাশে। আমি যেন সেখানে বসে সহজ অবস্থাতেই আছি। একটু পরেই মনে হলো সেই জায়গাটা আমি অনেকবার আগে গিয়েছি, নতুন নয়, ছেলেবেলা থেকে কতবার গিয়েছি। একটা বাড়ি আছে সেখানে। বাড়িতে যারা আছে তারা আমার সঙ্গে গল্প করে, কত কথা বলে, স্বপ্নের মধ্যে দিয়ে যেন মনে হয় তারা আমার খুব পরিচিত। কতবার তাদের দেখেছি। সেখানে গেলেই আমার মনে পড়ে যায় সেখানকার পথ ঘাট। ওখানে মাঠের মধ্যে একটা পুরনো বাড়ি আছে, ওপাশে সেই বনটা, যেখানে যেমনি আমি যাই মজা করে অনেক কিছু দেখতে পাই। ছেলেবেলায় যেমন থাকতাম, কিন্তু সে দেশটা যেন অন্য রকম। যখন যেখানে থাকি তখন স্বাভাবিক মনে হলেও পরে মনে হয় এই পৃথিবীটা তো এক নয় সব জায়গা। সেখানে আমি কতক্ষণ ছিলাম জানি না। উঠে দেখি কাছে ঠেস দিয়ে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এত ঘুমিয়েছি, উঠে চোখ মুছে চারিদিকে চেয়ে দেখি প্রায় সন্ধে হয়ে এসেছে। কেবল এইটুকু আমার মনে ছিল, স্বপ্নের দেশে কাকে যেন আমি জিজ্ঞাসা করেছিলাম, বটগাছের নিচে একটা সুন্দর ঠাকুর আছেন, শুনেছি বিষ্ণুমূর্তি। আমার বড় ভালো লাগে। জ্যাঠাইমারা পুজো করেন না কেন এখানে? ঘুম কি সত্যি? কিছু আমি বুঝতে পারি না কেন। মনের সে আনন্দটা কিন্তু অনেকক্ষণ ধরে ছিল। জ্যাঠামশাইরা কি একটা মকদ্দমানার সাক্ষী দেবে বলে চণ্ডী মণ্ডপে নাকি কাকে তালিম দিয়ে কিছু শেখাচ্ছিল। যে কেউ শুনলে বুঝতে পারত এরা সব জায়গায় কশ্চিন কালেও এই সমস্ত ঘটনা দেখেনি। এদের খামার সংক্রান্ত কি একটা দখলের মামলা চলছে। একদিন শুনলাম মামলায় নাকি এরা জিতে গেছেন। আবার সেই ব্যাপার দেখলাম বাড়িতে। গৃহদেবতার প্রতি ভক্তিতে আপ্লুত হয়ে উঠল সবাই। মহা সমারোহে পুজো হলো। যারা সাক্ষী ছিল তাদের পরম যত্নে তোয়াজ করে খাওয়ানো হলো, ঠিক আছে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু দেবতাকে এর মধ্যে জড়ানো কেন বাবা? এরা ভাবেন কি যে দেবতা তাদেরই বাঁধা হাত ধরা? ওদের মিথ্যাকে, অবিচারকে সমর্থন করবেন সেই দেবতা, তাই জন্য তাকে ভোগ নৈবেদ্য নিবেদন করা হলো। জ্যাঠাইমা যখন ব্যস্ত হয়ে গরদের শাড়ি পরে পুজোর আয়োজন করছেন, ছোটাছুটি করছিলেন, তখন আমার ভারী রাগ হলো। আজকাল এইসব মূঢ়তা আমার আদেও সহ্য হয় না। ছেলেবেলার মতো ভয়ও করি না, আর জ্যাঠাইমাকে এখন একটুও ভয় পাই না আমি। ভাবলাম এ নিয়ে খুব তর্ক করি, দু কথা শুনিয়ে দেব আজ, তাতে ওদের উপকারই হবে। দেবতাকে নিয়ে ছেলে খেলা বন্ধ হবে। কিন্তু সীতার মায়ের কথা ভেবে না চুপ করে গেলাম। মাস দুই হলো চাকরি পেয়েছি কলকাতায়। এই চাকরি পাওয়ার জন্য আমি শৈলদীর কাছে কৃতজ্ঞ। শৈলদীর স্বামীর এক বন্ধুর যোগাযোগে এই কাজটা ঘটেছে। যাদের বাড়ি চাকরি করি এরা বেশ বড় লোক। বাড়িতে কর্তা নীলাম্বর রায় হাওড়া জেলার কি একটা গ্রামের জমিদার। সেখানকার তাদের পূর্বপুরুষরাও নাকি জমিদারই ছিল। আর সেই মঠের বর্তমান মালিক
এদের মঠের অধীনে একটা নাকি ধর্ম সম্প্রদায় গড়ে উঠেছে গত ৬০-৭০ বছর, এবং এরাই সেই সম্প্রদায়ের ধর্মগুরু। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই ৩ জেলাতে এই সম্প্রদায়ের লোক যত বেশি, অন্য জেলাতে ততটা নেই। নীলাম্বরবাবুর ৩ ছেলে ঘোর শৌখিন আর উগ্র ধরনের শহরের বাবু। বড় ছেলে অজয়বাবু ইঞ্জিনিয়ার পড়ছিলেন, কিন্তু পাশ করেননি। মেজ ছেলে নবীনবাবু MA পাস। ছোট ছেলে অমরনাথ এখনও ছাত্র, প্রেসিডেন্সি কলেজে 3rd ইয়ারে পড়ে। অজয়বাবুর বয়স 50-এর কম নয়, কিন্তু মানুষ যেরকম ভালো কি মন্দ জানি না, তার পোশাক পরিচ্ছদ কিন্তু 20 বছরের ছোকরার মতো লাগে। শৌখিনতাও আছে তার। নবীনবাবুর বয়স 40-42 হবে, লম্বা ফর্সা সুপুরুষ মানুষ, পেছনে ঘাড় একদম ক্ষুদ্র গিয়ে তারপরে যেন সাদা হয়ে ঘাড়টা পিছন দিকে চলে গেছে, আর চোখে রোজ চশমা। প্রায়ই পরনে সাহেবি পোশাক থাকে। বাঙালি পোশাক পরলে পরনে হাত গিলে করা মিহি আদ্দির পাঞ্জাবি আর কোচানো কাঁচিমারা ধুতি পরে, পায়ে কালো অ্যালবার্ট জুতো। কর্তা নীলাম্বর রায়কে আমি বেশি দেখিনি। তিনি তার তাকিয়া, বালিশ, গড়গড়া পিকদানি নিয়েই দোতলায় থাকেন। কালে ভোতে তার কাছে আমার যাওয়ার দরকার পড়ে। বড় ছেলে অজয়বাবুই কাজকর্ম দেখাশোনা করেন, তার সঙ্গেই আমার পরিচয় বেশি। অজয়বাবু লোকটা মন্দ নন, কিন্তু নবীনবাবু আর অমরবাবুর মুখের প্রথম দিনই একটা উগ্র দাম্ভিকতার ছাপ আমি লক্ষ্য করলাম। আমি এই ধরনের লোকের সংস্পর্শে জীবনে এই পর্যন্ত আসিনি। কি জানি আমার কোনো ব্যবহারে এরা কোনো দোষ ধরে ফেললেন কি না। সেই চিন্তায় আমার সর্বদা কেমন যেন একটা ভয় করতে লাগলো। ওদের বাড়ি হরিঘোষ স্ট্রিটে। বাড়িটার পূর্ব দিকে একটা ছোট গলি, কিন্তু সেই দিকেই বাড়িটার সদর। হরিঘোষ স্ট্রিটের দিকটা রেলিং বসানো লম্বা বারান্দা। বারান্দায় উঠবার সিঁড়ি নেই সেদিকে। রাস্তার ওপরের ছোট্ট ঘরটাতেই আমার থাকবার জায়গা নির্দিষ্ট হলো। এই ঘরে আমি যে একলা থাকি তা নয়, পাশাপাশি নিচু 4-5টা তক্তাপোশের উপর ঢালা ফরাস পাতা। তার উপরে রাত্রে যে কত লোক শোয়ে তার হিসেব রাখা শক্ত। ওদের দেশের কাছারি নায়েবে যে ছিলেন সেই কুঞ্জ বসু প্রায়ই আসে কলকাতায়। সে আমার পাশের বিছানাতেই শোয়। তার সঙ্গে একজন মুহুরি আসে, সে নায়েবের পাশে শোয়। বাড়ির 2জন চাকর এখানেই শোয়। ওস্তাদজি বলে একজন আছেন, গানের মাস্টার। বাড়ির ছেলেমেয়েদের গান শেখায়, হারমোনিয়াম বাজাতে শেখায়। সে আর তার একজন, তারাও এই তাকিয়া নিয়ে এখানেই ঘুমোয়। এতগুলো অপরিচিত লোকের সঙ্গে একসঙ্গে শোয়া কখনো আমার অভ্যেস নেই। প্রথম দিনেই এদের গল্পগুজব, হাসি কাশি, তামাকের ধোঁয়া আমাকে অতিষ্ঠ করে তুলল। সীতার মুখ মনে পড়ে সব অসুবিধাগুলোকে সহ্য করে মেনে নিতে প্রস্তুত হলাম। একদিন আমি সেরেস্তা ঘরে বসে কাজ করছি, হঠাৎ দেখি মেজবাবু ঢুকছেন ঘরে। আমি মেজবাবুকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। মেজবাবু চারদিকের দেওয়ালের দিকে চোখ তুলে বললেন, এ ঘরের ছবিগুলো নষ্ট করা হয়েছে, তুমি দেখো না, নজর রাখতে পারো না? মেজবাবুর সামনাসামনি হওয়া এই আমার প্রথম। আমাকে তুমি বলে সম্বোধন করতে আমার যেরকম একটা আঘাত লাগলো, তারপর ভয়ও হলো। তাছাড়া ছবি নষ্ট হওয়ার কৈফিয়ত আমি কি করে দেব, আমি তো বুঝতে পারলাম না, তাই চুপ করে আছি। এমন সময় মেজবাবু বাজখাই আওয়াজে ডাকলেন, দৈতারি। দৈতারি সেরেস্তায় কালির বোতল গুনে গুনে আলমারিতে তুলছিল সেই সময় পাশের ঘরে। সে ঘরের পাশে বারান্দায় এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হুজুর। এই উল্লুক, তুমি দেখতে পাও না ঘরের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে? দৈতারি ঘরের দেওয়ালের দিকে বিপন্ন মুখে চেয়ে দাঁড়িয়ে রইল। মেজবাবু হঠাৎ
আমার ডেস্ক থেকে রুলটা তুলে নিয়ে তাকে হাতে পিঠে ঘা কতক বসিয়ে দিয়ে বললেন, স্টুপিড পাজি, বসে বসে শুধু মাইনে খাবে? 1 ডজন চাকর বাড়িতে মাইনে দিয়ে রাখা হয়েছে, আর সবাই কেবল ফাঁকি দিয়ে যাচ্ছে। পারো ছবিগুলো এক একখানা করে, পারো, আমার সামনে পারো। দৈতারি সে রুলের ঘা যেন আমার পিঠেই পড়ল। আমি ভয়ে ভয়ে দৈতারিকে ছবি পাঠতে সাহায্য করলাম। আমি সামান্য মাইনে চাকুরি করি। মেজবাবু আমাকেও ঠেস দিয়ে কথাটা বললেন। তারপর 1/2 ঘন্টা তিনি ঘরে দাঁড়িয়ে রইলেন। আমিও দৈতারি তার সামনে সমস্ত ছবিগুলো একে একে পেরে পরিষ্কার করলাম। সাহস করে, আমার যেন মনে হলো সাহস করে মাথা তুলে আমি চাইতে পারলাম না কেন। আমার মনে হলো যেন আমি নিজেই ছবির তদারক না করে বোধহয় প্রচণ্ড অপরাধ করে ফেলেছি। সেই দিন প্রথম বুঝলাম আমার মতো সামান্য মাইনের লোকের কি খাতির আর কি মান আছে এদের মধ্যে। সীতার বিয়ের একটা বন্দোবস্ত করতে আমি পারি, তবে আবার আমি পড়াশুনো করতে দেবো আগে সীতাকে। ছোট বউ ঠাকুরের কথা এই সময় মনে এলো আমার। শৈলদীর সামনেও মনে পড়ল। কত ধরনের মানুষ আছে সংসারে। অমরনাথবাবু বৈঠকখানা আমাদের ঘরের সামনে, খুব শৌখিন জিনিস, খুব ভালো এক ধরনের পর্দা দিয়ে সাজানো, এবং পর্দার জিনিসই কোনো না কোনো শৌখিন জিনিসে সঙ্গে মানানসই করে কেনা লেগেই থাকে। সে ঘরে রোজ সন্ধ্যার পর বন্ধুবান্ধবরা এসে গানের আড্ডা বসায়। কেউ ডুবি তবলা, কেউ হারমোনিয়াম বাজায়। আমি প্রথমটা একটু অবাক হয়ে গেছিলাম। আমার কাছে টাকা চাইতে এসেছেন ছোটবাবু, কারণ তিনি বললেন, কি বললেন, মানে ছোটবাবু ব্যস্তভাবে আমার বাক্সটা খুলে টাকা বার করে সসম্ভ্রমে তার হাতে দিলেন। দিন কত কেটে গেল, আর একদিন 3টে টাকা চাইলেন। মাইনের টাকা সব নাকি শেষ হয়ে এসছে। 10টা টাকা মোটে নাকি পড়েছিল, তা থেকে সে পেল। 2 দিন মাসে ছোটবাবু আমার কাছে 25 টাকা করে ধার করেন। বাড়ির ও আমার হাত খরচ বাদে যা কিছু বাড়তি ছিল সবই তার হাতে আমি তুলে দিলাম। একদিন সাদা কাগজে একটা চিঠি আমার হাতে এসে পৌঁছলো। দাদা লিখেছিল, তার বিশেষ নাকি দরকার আছে কিছু টাকা, আমি যেন পাঠিয়ে দিই। আমার হাতে তখন টাকা পয়সা সেরকম ছিল না। ভাবলাম ছোটবাবুর টাকাই তো দেওয়ার কথা, এতদিনে দিচ্ছেন না কেন? বড় মানুষের ছেলে, সামান্য টাকা, খুচরো কিছু পয়সা নেওয়া সে ওর মনেই বোধহয় নেই। লজ্জায় চাইতেও পারলাম না। অগত্যা 12টা টাকা আগাম পাওয়ার জন্য আমি দরখাস্ত করলাম। সেদিন অফিসে আবার বসেছেন মেজবাবু। দরখাস্ত পড়ে আমার দিকে চেয়ে বললেন, কি হবে তোমার আগাম টাকা নিয়ে? মেজবাবুকে আমার বড় ভয় ভয় করে। বললাম, দাদা একটু চেয়ে পাঠিয়েছেন, হাতে এখন তো আমার টাকা পয়সা তেমন কিছু নেই, তাই আর কি। মেজবাবু বললেন, তুমি কতদিন সেরেস্তাতে কাজ করছো? 4 মাস মোটে। না, এত কম দিনে তোমাকে অ্যাডভান্স দেওয়া যাবে না। তাছাড়াও তুমি তো এখনো পাকা কাজে বহাল হওনি।
এখনও তো প্রবেশন পিরিয়ডে আছো। কই, চাকরিতে ঢোকবার সময় সে কথা তো কেউ বলেনি যে আমি প্রবেশন থাকাকালীন কিছু পাবো না, এই সময় বহাল হচ্ছি। যাই হোক, দরখাস্ত ফিরিয়ে দিয়ে এলাম। দাদাকে টাকা পাঠানো হলো না। এদিকে ছোটবাবুর টাকা আমাকে দিতে ভুলেই গেলেন। ভুলেই গিয়েছেন এটা আমি বুঝতেই পেরেছি। প্রথমে আসবার সময় ভেবেছিলাম এরা কোনো দেবতার স্থানে বোধহয় সেবা দানপত্র করে, সাধু মহান্ত এই সমস্ত লোকজন। ধর্মের একটা দিক এদের কাছে জানা যাবে, কিন্তু এরা ঘোর বিলাসী আর বিষয়ী। তবে আমার মনে হয় মেজবাবুরা বোধহয় ভুলে গেলেও একটু নাকতলা স্বভাবের ছিলেন, অহংকারী যাকে বলা যায়। কিন্তু কি আর করা যাবে। একদিন হাওড়া পুলের ওপরে হেঁটে অনেক দূর আমি বেড়াতে গেলাম। এই জায়গায় একটা ছোট্ট মন্দির আছে, আমি দেখলাম। অনেকটা হাঁটার পরে একটা জায়গায় পেলাম। জায়গাটা পাড়াগা মতো। অনেক মেয়েরা জড়ো হয়েছে, কী যেন একটা পুজো হচ্ছে। আমি মন্দির থেকে সেখানে দাঁড়িয়ে একটু দেখলাম। দেবতার স্থানে পুজো অর্চনা হতে দেখলে আমার বড় কৌতূহল হয় মনের মধ্যে। আমি দাঁড়িয়ে পড়ি। একটা বড় গাছের তলায় ছোট্ট খানিকটা বটের ঝুড়ি আর শেকড়ের দৃঢ় বন্ধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা। মন্দিরের মধ্যে সিঁদুর মাখানো গোল থেকে পাথর ছোট একটা পেতলের মূর্তিও আছে। শুনলাম ষষ্ঠী দেবীর মূর্তি নাকি এটা। বাড়ি থেকে মেয়েদের নৈবেদ্য সাজিয়ে এখানে নিয়ে আসে। পুরোহিত ঠাকুর পুজো করে সকলকে ফুল বেলপাতা নির্মাল্য দিয়ে যান। ছেলে মেয়েদের মাথায় শান্তির জল ছিটিয়ে দিলেন। সবাই সাধ্য অনুসারে দক্ষিণা দিল। কাছেই একটা পুকুর। পুরুত ঠাকুর আমার হাতে একখানা বাতাসার ফুল বেলপাতা দিয়ে বললেন, রেখে দাও এটা। ছোট্ট গ্রামখানা, দূরে রেলের লাইন, ভাঙা পুকুরের ঘাটটা নির্জন সারি বড় বড় গাছে ঘেরা, শান্ত স্তব্ধ অপরাহ্ন। অনেক দিন পরে এই পুজোর ব্যাপারটা, বিশেষ করে মেয়েদের মুখে একটা ভক্তির ভাব এলো। পুজোর সময় একটা অনাড়ম্বর সারল্য আমার ভালো লাগলো। হাওড়া পুল পার হয়েছি। এক জায়গায় একজন ভিখারিনী আধো অন্ধকারের মধ্যে চেঁচিয়ে কার সঙ্গে নাকি ঝগড়া করছে আর কাঁদছে। কাছে গিয়ে দেখলাম ভিখারিনী অন্ধ, বেশ ফর্সা রং, হিন্দুস্তানি, যুদ্ধ যেন তার সঙ্গে চলছে। বৃদ্ধা না হলেও তিনি পৌরই বটে। তার সামনে একখানা ময়লার ন্যাকড়া পাতা, একটা ভাঁড়, এ নিয়ে তার কারবার। সে একটা 7-8 বছরের মেয়ের সঙ্গে ঝগড়া করছে হিন্দিতে। এই নিয়ে কার কি বলার আছে? সে একটা 7-8 বছরের মেয়ের সঙ্গে ঝগড়া করে চলেছেন, হিন্দিতে বলছেন, তুই এমন করছিস কেন? অমন করে মারবি কেন? তোকে আমি ভিক্ষা করে খাওয়াই বলে? আমার কপাল পোড়া, নইলে নিজের পেটের সন্তান এমন বদ কখনো হয়? দেখো দেখি, কি দিয়ে মারলি? কপালটা তো পুরো ফেটে গেছে। ছুঁড়ে ছুঁড়ে মারছে।
মেয়েটা হি হি করে হাসছে, কৌতূহলের সঙ্গে রাস্তা থেকে ধুলো বালি খোয়া কুড়িয়ে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মাকে মারছে। আমি মেয়েটাকে একটা কড়া ধমক দিয়ে বললাম, ফের ফের মাকে যদি অমন করে মারো, তবে পুলিশ ধরিয়ে দেব। পকেটে হাত দিয়ে দেখি আনা সাতেক পয়সা পড়ে আছে। সেগুলো সব আর ময়লা ন্যাকড়াখানা রেখে দিয়ে আমি বললাম, তুমি কেঁদো না বাছা, আমি কাল এসে তোমায় আমি অনেক কিছু খাবার খাওয়াবো। তোমার মেয়ে আছে, তোমার মেয়ে আর তোমাকে মারবে না। যদি মারে তো বলে দিও, কাল আমি দেখে নেব ওকে। একটা ছন্ন ছাড়া করুণ দুরবস্থার রূপ জীবনে কোনোদিন দেখিনি। পরের দিন হাওড়া পুনে গিয়েছিলাম, কিন্তু সেদিনকে যা হলো, আর কোনোদিন সেই অন্ধ ভিখারিনীর সঙ্গে আমার দেখা হয়নি। তাকে কত আমি খুঁজেছি ভগবান জানেন। প্রতিদিন শোবার ঘরে তার কথা আমার মনে হয়। মনে মনে বলি, আটঘরার বটতলায় তোমায় প্রথম দেখেছিলাম ঠাকুর। তোমার দুঃখে ক্রন্দনে করুণায় আমার তো খুব কষ্ট হয়। আর তোমার এই আত্মক্রন্দন করুণা মাখানো মানুষকে এত কষ্ট কেন দাও বলো তো? তা হবে না, আর ভালো করতেই হবে তোমাকে। তোমার আশীর্বাদ পুনরায় কাম্য। এর মধ্যে একদিন কালীঘাটের মন্দিরে গেছিলাম। সেদিন বেজায় ভিড় ছিল ওখানে। কি একটা তিথি উপলক্ষে যেন সেখানে অনেক যাত্রী এসেছে। মেয়েরা পিষে দিয়ে চলে যাচ্ছে ভিড়কে। কিন্তু এত ভিড়ের অর্থ কি? কেন এত ভিড়? মেয়েরাও তো যাচ্ছে সেখানে, অথচ কেউ এদের সুবিধে অসুবিধা দেখবার নেই। আমার সামনে একটা তরুণী বধূ হোঁচট খেয়ে পড়ে গেল। আমি একজন পৌঢ়া বিধবাকে বললাম, গেল গেল গেল, ও মেয়েটির হাত ধরে তুলুন না, পড়ে গেল তো। কাদামাখা কাপড়ে বধূটি দিশেহারাভাবে উঠে দাঁড়ালো। আমি তার সঙ্গের লোকটির কাছে গিয়ে খোঁজ নিলাম। ভিড়ের ভেতর থেকে অতি কষ্টে খুঁজে বার করলাম। অতি ভিড় ছিল সেখানে। এত করেও অনেকেরই দেবদর্শন ঘটল না। পাণ্ডারা সকলকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না, আমি শুনলাম নাকি। কেন সেটা বলতে পারেন? আমি জানি না তো। মেয়েদের দুঃখ দেখে আমার কেমন যেন একটা অসহায় বোধ লাগলো। আষাঢ় মাসের শেষ দিন বিকেলের দিকটা মেজবাবু মোটরে করে বেরিয়ে গেছিলেন। বেলা 5টার সময় ফিরে এসে আমায় হিসেবের খাতা দেখতে ডেকে পাঠালেন। রোজ তিনি দুপুরের পরে অফিসে বসে খাতা সই করেন। আজ তিনি ছিলেন না। মেজবাবুকে খাতা দেখার বড় একটা যেন দায়িত্ব পড়ে গেল মনে হচ্ছে। দায়িত্ব দেয়া হয়েছিল। আবার মেজবাবুকে আমার একটু ভদ্র মনে হয়। তার উপরে কি তিনি প্রত্যেক খরচের খুঁটিনাটি কৈফিয়ত চান। খাতা দেখতে দেখতে মুখ না তুলেই বললেন, আমাকে কি? মুখটা না তুলেই বললেন, আমাকে একটু জল দিয়ে যেও।
আর তাছাড়া তামাকওয়ালারা ভাউচার দেয়, সে ভাউচারটা কোথায় গেল? আমি বললাম, তামাকওয়ালারা ভাউচার? না না, সে তো এখনও দেয়নি। খুচরো দোকানদাররা, ওরাও তো ভাউচার দেবে, কেউ তো দেয়নি এখনও। মেজবাবু ভ্রু কুঁচকে বললেন, নবীন মুহুরি তো ভাউচার আনতো আগে থেকে, এখন কি করলো কে জানে। তার মুখ দেখে মনে হলো তিনি আমায় অবিশ্বাস করছেন। আমি জানি নবীন মুহুরি, সেখানে ভাউচার মেলে না। মনিবকে বুঝিয়ে দেখার জন্য সেখানে ভাউচার, সেখানেই ভাউচার থাকে। আমি এই কথাও বললাম, আপনি দেখবেন ভাউচার কখনো যে সঠিকভাবে না করে সে দেয় না। আমি এতে আজ অবধি এটাই দেখে আসছি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার সামনেই বড় একটা জানলা, তার ঠিক ওপরে মেজবাবুর অফিসের সামনাসামনি একটা শান বাঁধানো চাতাল, অন্দরমহলে একটা দরজা দিয়ে ঢুকে চাতালটা দিয়ে বেরিয়ে ওপরে যেতে হয়। ওদিকে পর্দা টাঙানো থাকে। আজ একটা পর্দা একটু গোটানো ছিল। আমি একবার মুখ তুলতেই জানলা দিয়ে নজর পড়ল অন্দরের ভেতরকার দরজায় দাঁড়িয়ে আছে একটা ছোট্ট খোকা। নিতান্তই ছোট, বছর 2 বয়স হবে। বোধ হলো যেন খোলা হাওয়ায় সে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি এই খোকাটি তো বেশ সুন্দর। কাদের বাড়ি খোকা? এ বাড়িতে যতদূর আমি জানি এত ছোট বাচ্চা তো কারোর এখানে নেই। ও এখানে এলো কার সঙ্গে? মেজবাবু বললেন, এদিকে মন দাও কাজের, ওদিকে কি দেখছো? আমি বললাম, কাদের খোকা যেন দাঁড়িয়ে রয়েছে ওখানে। আঙুল দিয়ে দেখিয়ে বললাম, ওই যে দেখুন না, দাঁড়িয়ে রয়েছে চাতালটার দরজায়। বাড়িতে বোধহয় ঢুকতে পারছে না। মেজবাবু সেদিকে চেয়ে বললেন, কই, কোথায় কে আছে? ঠিক সেই সময় অন্দরের দরজা খুলে মেজবাবুর স্ত্রী ঢুকলেন। তাকে অনেকবারই মোটরে উঠতে নামতে আমি দেখেছি। বার হয়ে এলেন এবং খোয়াকে কোলে তুলে নিলেন। আমি চোখটা নাবিয়ে বললাম, ছোটবাবু? তিনি বললেন, কোথায় তুমি টাকা দেবে নাকি? মানে ব্যাপারটা হচ্ছে, এই খোকাকে তুমি দেখছো কেন মন দিয়ে? তোমার তো কাজ টাকা পয়সার হিসেব রাখা। আমি বিস্মিত হলাম। বারে, ওই তো উনি খোকাকে কোলে নিলেন। চোখ তুলে চাতালের দিকে চেয়ে মেজবাবুর স্ত্রীকে আর আমি দেখতে পেলাম না। অন্দরের দরজাও দেখলাম বন্ধ, কিন্তু বোধ হলো বাড়ির মধ্যে বোধহয় তারা চলে গেছেন। মেজবাবু বললেন, কাকে নিয়ে গেলেন বলুন তো? কে নিয়ে গেলেন? উনি উনি মানে কি? কি বকছো পাগলের মতন? মেজবাবু আমার দিকে কেমন যেন একটা অসহায়ভাবে চেয়ে দেখলেন। আমি তার সে দৃষ্টির সামনে থতমত খেয়ে গেলাম। তারপরই আমার মনে হলো মেজবাবু সন্দেহ করছেন, আমার মাথা বোধহয় খারাপ আছে সেই জন্য। সঙ্গে সঙ্গে বিস্মিত হয়ে আমি বললাম, এই এই ওর স্ত্রী দরজা খুলে এলেন, খোকাটাকে কোলে তুলে নিলেন। এই তো এই তো দিনমান, আর এই দিনেই মাত্র একটুখানি ঘুরে আসা দেখা গেল। এই তো সেদিন, এই 30 হাতের মধ্যেই চাতালটা ছিল। এই উনি দেখতে পেলেন না কেন? পরক্ষণে চট করে আমার সন্দেহ হলো, আমার সেই পুরনো রোগের ব্যাপারটা এরা কিছু জানে নাকি? এত তাড়াতাড়ি সাধারণ আর অস্বাভাবিক ঘটনার
মধ্যে যে অন্য রোগের ব্যাপার আছে বলে আমি বুঝতেই পারিনি। এত সাধারণ স্বাভাবিক ঘটনাগুলো হচ্ছিল। তাহলে তাহলে কোন কথা কি বলতাম আমি? এক্ষুনি চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এক্ষুনি চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারে আমাকে, সেটাও আমি জানি। বলতেই পারে ওর মাথা খারাপ, ওকে চাকরিতে রাখা চলবে না। সবই সম্ভব। কিন্তু আমার বড় কৌতূহল হলো, সন্ধ্যার পর মোহিনী ঝি বলে যে আছে ঝিটি, সে আমার বারান্দার সামনে দিয়ে যাচ্ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, শোনো, আচ্ছা, বাড়িতে 1.5 বছর 2 বছরের কোনো খোকা আছে নাকি কারোর, বলো তো? কি বলছো? এত ছোট খোকা সে কি করে তোমার কাছে যাবে? সেদিন রাত 12টায় খুব হৈ হৈ হলো। মেজবাবুর স্ত্রী অবস্থার সংকটজন্য। লোক ছুটল ডাক্তার আনতে। মেজবাবুর স্ত্রী এবং অন্তঃসত্ত্বা বাচ্চাটা দুজনেই খুব অবস্থার খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার পর থেকে পান করা বিভিন্ন রকমের জিনিস। তারপর সন্ধ্যার পরে পাশ করা পাত্রী এসে বসে বারান্দায় কী যেন করছিল, আমি শুনতে পেলাম। কারণ সবাই বলাবলি করছিল শেষ রাত্রে শুনলাম নাকি সে একটা পুত্র সন্তান হয়েছে, জন্ম দিয়েছে। মনে মনে বিস্মিত হলেও কারোর কাছে এ নিয়ে আমি কোনো প্রশ্ন করতে পারলাম না। নিজেই দেখি, অথচ নিজেই বুঝতে পারি না এসবের মানে কি। চুপচাপ থাকাই আমার পক্ষে ভালো। এই ঘটনার পর আমার ভয় হলো, আমার এই রোগটা কি আবার আরম্ভ হলো? ও যখন আসে তখন উপড়ে চুপড়ি অনেকবার লম্বা হয়ে আসে। তারপর দিন কতকের জন্য আমার একেবারেই দম বন্ধ হয় না। এইবার বেশি করে শুরু হলে আমার চাতুরিটা না ঘুচে যাবে। সীতার কোনো কিরানাই আর এখানে কাজ করবে না। মেজবাবুর হিসেবের খাতা যেটা লেখার কাজ করছিল নবীন মুখার্জি। তার ফলে আমার কাছে বেজায় বেড়ে গেল। ঘুরে ঘুরে এদের কাছে, অর্থাৎ এদের কাজে খিদিরপুর, বরানগর, কালীঘাট এগুলো করতে হয়। আর অর্থাৎ দিনের শেষে যখন খিদে আসে তখন সবাই যে যার আলয়ে ফিরে যায়। আর দিনের মধ্যে 17 বার দোকানে বাজারে যেতে হয়, সেই বাড়ির কাজের লোকের মতন। খাওয়া দাওয়ার নির্দিষ্ট সময় নেই, দিনে রাতে শুধু ছোটাছুটি। এই মানুষের হিসেব নবীন মুহুরীকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কতটা ঝঞ্ঝাট। রোজ যে আমাকে অপমান করে ছুতোয় নাতায়, আমার কথা বিশ্বাস না হয় চাকরদের জিজ্ঞাসা করে সত্যি সত্যি মনে হয় যেন কেমন সব পাল্টে যাচ্ছে। চাকরদের জিজ্ঞাসা করে আড়ালে সত্যি করে কী দরে জিনিসটা আমি এনেছি, সীতার মুখে শুনে সত্যিই খুব আনন্দ লাগে। কার্তিক মাসে ওদের দেশে সেই মহোৎসব হবে। আমাদের সকলকে দেশে পাঠানো হলো। আমি অনেক আগে থেকেই শুনে এসেছি, অত্যন্ত কৌতূহল নিয়ে দেখবে সবাই এদের সাম্প্রদায়িক ধর্মানুষ্ঠান কীরকম হয়। গ্রামে এদের প্রকাণ্ড বাড়ি, বাগান, দিঘি, এরাই হলো গ্রামের জমিদার। তবে বছরে এই একবার ছাড়া আর কোনো সময়
এখানে কিন্তু কোনো কিছুই এখানে মেপে করা যায় না, বা কিছুই সবার মন মতো হবে না। কুঞ্জনায়ক বাকি 10 মাসে বাকি 10 মাস এখানকার মালিক। একটা খুব বড় ফাঁকা মাঠে, খুব বড় একটা ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠের মধ্যে আমি যেন একা বসেছিলাম। আর সেই মাঠের মধ্যে মেলা বসেছে। এখানকার দোকান, এখানকার যারা ব্যবসাদার, তারাই বেশি বসেছে দোকান দিয়ে। অনেকগুলো পাহাড়ের সমষ্টি, মাটির খেলনা গয়না সব বিক্রি হচ্ছে। একটা বড় বটগাছের তলাটা বাঁধানো, সেখানেই নাকি পীঠস্থান। লোকে ছুটে ছুটে যাচ্ছিল সেইখানে। আর বটগাছটার ডালে ঝুড়িতে ইট বাঁধা, লাল নীল ন্যাকড়া বাঁধা। তারপর সেখানে লোকে মানত করত। সব গাছের গায়ে বেঁধে রাখা যায়, মানত শোধ হলে যে কোনো একটা খুলে দিতে হয়। বটতলায় সারি সারি লোক ধর্না দিয়ে শুয়ে আছে। মেয়েদের আর পুরুষদের ধর্না অবশেষে হলো গিয়ে এক ছোট্ট ব্যাপার। সেখানে সবাই শুয়ে আছে, মেয়েরা পুরুষরা ধর্না দিয়ে বসে আছে বিভিন্ন জায়গায়, আলাদা আলাদা একটা জায়গায়, দিকটা আলাদা। বড়বাবু মেজবাবুতে মোহান্তের গদিতে বসে গিয়ে কথা বলছেন। কর্তা নীলাম্বর রায় আসেননি, তার শরীর সুস্থ নয়। এদের বেদির ওপর আশেপাশে তাকিয়া দেওয়া আছে। ওখানে কেউ না কেউ এসে টাকা পয়সা দিচ্ছে, সিক্কা কয়েন সব কিছু আছে। কেউ কম না দেয়, সেই জন্যই মুহুরিদের রাখা হয়েছে। মুহুরিরা দেখে শুনেই সেখানে পয়সা দিচ্ছে। কিন্তু এরপর সেখানে কি হবে, কি হলো সেখানে, জানতে হলে আপনাকে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। তবে যাবার আগে একটা কথা বলি, যারা এখনও আমার গল্পগুলো শুনছেন কিন্তু গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা খুব তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথা ডালি পরিবারের সদস্য হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই।